দেখো আগের দিন আমরা 128 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেগুলি সমাধান করে দিয়েছি। আজকের ভিডিওয় তারপর থেকে অর্থাৎ এই 7 নম্বর দাগ থেকে অঙ্কগুলি সমাধান করব। তো তোমরা যারা আগের ভিডিওগুলি দেখোনি প্লেলিস্টে গিয়ে সেগুলিকে দেখে নিতে পারো। দেখো এখানে প্রথমেই একটা ছবি দেওয়া রয়েছে, আয়তকার চিত্র, বিভিন্ন নাম দেওয়া রয়েছে দেখো, আর কোনখানটার কতটা মাপ সেটা বলে দিয়েছে। এ বি 9 মিটার, মানে এই যে এ আর বি আছে এখান থেকে এখান পর্যন্ত 9 মিটার, এ ই 12 মিটার। এ ই কোথায় আছে দেখো, এই যে এ ই, তাহলে এখান থেকে এই গোটাটা হচ্ছে 12 মিটার। তো এইভাবে দেওয়া রয়েছে আর আমাদের বার করতে হবে এইখানে উত্তরগুলি। তো কিভাবে বার করব দেখো, প্রথমেই বলেছে বিই সমান কত মিটার। আচ্ছা বিই কোথায় আছে সেটা আমরা আগে দেখে নেব। দেখো বি এইখানে পয়েন্ট, ই এইখানে, তাহলে এই যে এই এতটা দূরত্ব, এইটার কতটা মাপ সেটা বার করতে বলেছে। কি করে বার করব দেখো, তার জন্য আমাদের এইখানে কিন্তু বলে দিয়েছে যে এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত, মানে এই সমান কত 12, তাহলে এই গোটাটা হচ্ছে 12, তার মধ্যে আবার এতটা হচ্ছে 9, এই যে এ বি হচ্ছে 9, দেখতে পেয়েছো? তাহলে এই গোটাটা থেকে যখনই এতটা বিয়োগ করে দেবো তা বাকিটা এখানটা বেরিয়ে যাবে। তাহলে বি সমান আমরা কি লিখতে পারি, তোমরা লিখেও করতে পারো বা মুখে মুখে একবারও করে দিতে পারো। আচ্ছা আমি লিখে দিচ্ছি, তাহলে বি সমান হবে দেখো এ ই, মানে এখান থেকে এখান পর্যন্ত, সেইটা থেকে বিয়োগ করব কোনটাকে, এই যে এ বিটা। আমি একবার সমান দিয়ে সাইডে করে দিচ্ছি। তাহলে এই সমান কত, এই যে 12 বিয়োগ এ বি সমান কত বলেছিল 9, এই যে এ বি লেখা আছে 9, তাহলে কত হবে দেখো, 12 থেকে 9 বাদ দিলে 3 মিটার, 3 মিটার। তার মানে এইখান থেকে এইটা হচ্ছে 3 মিটার দৈর্ঘ্য, বেরিয়ে গেল। আবার দেখো বলেছে এইচ ই, তাহলে এইচ কোথায় আছে আমরা আগে দেখব। এইখানে এইচ, এইখানে এ, তাহলে এখান থেকে এই মাপটা কত লিখতে বলেছে। তার জন্য কি করব দেখো, এইখানটা ফলো করো, এইচ ই 15 মিটার, এইচ কোথায় আছে এইখানটায়, ই কোথায় আছে এইখানটা, তাহলে দেখো এইখান থেকে এইখান পর্যন্ত এই পুরোটার মাপ বলে দিয়েছে কত, 15 মিটার। আর এর মাপও বলে দিয়েছে, মানে এখান থেকে এখানটা কত 12 মিটার। তাহলে এই পুরোটা হচ্ছে 15, 15 থেকে যখন এই এতটা বাদ দিয়ে দেবো মানে 12টা, তাহলে বাকিটা বেরিয়ে যাবে। এটাই লিখবো আমরা এখানে। তাহলে প্রথমে লিখবো যে এইচ ই বিয়োগ কি লিখবো এই, তাহলে এইচ ই মানে দেখো এই যে বলেছিল 15 মিটার, মানে এই গোটাটা। আচ্ছা বিয়োগ এই মানে এখান থেকে এতটা কত বলেছিল, এই যে 12, বিয়োগ করে দিলে বেরিয়ে যাবে 3 মিটার। হলো, একটু বুঝে করলেই অঙ্কগুলি পারবে। তাহলে দেখো এখান থেকে এইটাও 3 মিটার পেয়েছি, এইদিকে এটাও কিন্তু 3 মিটার পেয়েছি। এরপর এটা দেখো এখানে বলেছে সিডি, সি আর ডি, এই যে সি আর ডি, এইটার মাপ কত লিখতে হবে। এইটার কিন্তু কোনো কষার প্রয়োজন নেই। দেখো আমরা জানি এইটা একটা আয়তকার চিত্র, দেখতে পেয়েছো এতটা, তাহলে আয়তকার চিত্রের এই দিকটাকে কী বলে, প্রস্থ। এই দিকটার যা মাপ হবে এই দিকেরও তাই মাপ হবে, তাই তো? তাহলে এই দিকের মাপ তো আমাদের বলে দিয়েছিল, দেখো এই যে এ বি 9 মিটার, তার মানে এখানে সিডিটাও হবে 9 মিটার, একবারে লিখে দেবো 9 মিটার, হয়ে গেল। আচ্ছা আর একটা দেখো বলেছে বি সি, আচ্ছা এইটা দেখি কোথায় আছে, বি আর সি বলেছে, এইখানে বি, এইখানে আছে সি, দেখতে পেয়েছো? তাহলে এই দূরত্বটা কতটা আমাদের বলেছে। তার জন্য কি করব, ছবিটা আগে দেখি। দেখো বিসি বলেছে, বিসি মানে এখান থেকে এইখান পর্যন্ত এইটা। আচ্ছা এইটা যদি আমি একটা লাইন ধরি, তাহলে এইটাও একটা লাইন ধরবো, এই ছবিটাকে লক্ষ্য করব। দেখো এটা কি হলো, একটা আয়তকার চিত্র। আর আয়তকার চিত্রে যে দিকটা বেশি লম্বা তাকে কি বলে, দৈর্ঘ্য, যে দিকটা কম লম্বা প্রস্থ, তাই তো? আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দেখো আমি লিখে দিয়েছি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ তাকে যদি গুণ করা হয় কত বেরোবে, এই যে ক্ষেত্রফল 144 বলিয়ে দিয়েছিল এ বি সি ডি ক্ষেত্রফল। তাহলে এই যে এ বি সি ডি
তাহলে এই যে আয়তকার চিত্র, এর ক্ষেত্রফল হচ্ছে 144, আর ক্ষেত্রফল কী করে বেরোয় বলেছি, দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলে। তার মধ্যে দেখো প্রস্থ বলে দিয়েছিল 9 মিটার, তার মানে এইটা হচ্ছে 9, এইটা কত আমরা জানিনি, তাহলে এই দৈর্ঘ্য কত সেটাই বার করব। তার জন্য 144কে 9 দিয়ে ভাগ করে দিলেই প্রস্থটা বেরিয়ে যাবে। তাহলে এখানে লিখছি সেটাই, 144 ভাগ 9, আমি একবারে লিখে দিচ্ছি আর সূত্রটা লিখছি না। তাহলে ভাগ করলে কত হচ্ছে, 9 1 9, 6 9 54, 6, দৈর্ঘ্য বেরিয়ে গেল 16 মিটার। বুঝে গেল? তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে 16, প্রস্থ 9, তবে এই 16 আর 9 গুণ করলে 144, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হয় ক্ষেত্রফল। হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো এখনও চেয়েছে, বলেছে CF EB এর পরিসীমা। আচ্ছা, তাহলে ছবিটা দেখতে হবে, CF EB কোথায় আছে। আচ্ছা, এই দেখো, এখানে আছে C, এখানে আছে F, এখানে আছে E, এখানে আছে B, দেখতে পেয়েছো? CF EB বলেছে, তাহলে এর পরিসীমা মানে এই আয়তক্ষেত্রটার পরিসীমা বার করতে হবে। আর আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই তো? তাহলে আমি যদি এখানটা লিখি যে 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, লিখলাম সূত্রটা, সমান দিচ্ছি। তাহলে 2 বলতে 2, আচ্ছা দৈর্ঘ্য, এই যে আয়তকার চিত্র, এই দৈর্ঘ্য কোনটা হবে, এইটাকে, এই যে BC, দেখো আমরা আগের অঙ্কতেই কিন্তু এই যে BC এর মানটা বার করেছিলাম, দেখতে পেয়েছো, এই 16 বেরিয়েছিল, তার মানে এর দৈর্ঘ্য হচ্ছে 16 যোগ প্রস্থ, প্রস্থ মানে এখান থেকে এইটা বা এখান থেকে এইটা, দেখো আমি কিন্তু বার করেছি যে EB বা BE এর কত মান, এই যে এখানটা বেরিয়েছিল না, BE সমান 3 মিটার, তাহলে এইটা 3 মিটার, মিটার হয়ে গেল। এটাকে আমি যদি সমান দিয়ে করি তাহলেই উত্তর বেরিয়ে যাবে। দেখো, তাহলে 2 16 আর 3 কত, 19, সমান দিয়ে দিচ্ছে এখানে। আচ্ছা, 19 দুগুণে 38 মিটার, তাহলে এর পরিসীমা বেরিয়ে গেল 38 মিটার। আচ্ছা, পরেরটা দেখো লেখা আছে CF EB এর ক্ষেত্রফল, এবার বলেছে এর ক্ষেত্রফল CF EB, এই ছবিটারই ক্ষেত্রফল। তার ক্ষেত্রফলের সূত্র কি বলেছি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো? তাহলে দৈর্ঘ্য তো আমরা জেনে গেছি, এটা 16 মিটার, আর প্রস্থও জেনে গেছি 3 মিটার, তাহলে 16 আর 3 গুণ করে দিলেই কিন্তু বেরিয়ে যাবে। তাহলে এখানে আমি যদি লিখি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে সমান 16 গুণ প্রস্থ হচ্ছে 3, সমান দিয়ে 48। এবার দেখো এখানে একটু জানতে হবে, ক্ষেত্রফল যখন বার করতে বলবে, এখানে তোমরা সবসময় বর্গ কথাটা আগে লিখবে, বর্গ, তারপর যে এককে ছিল, এই যে মিটার ছিল, মিটার, হয়ে গেল। আচ্ছা, একই রকমভাবে জানতে চেয়েছে GDAH এর পরিসীমা। আচ্ছা, GDAH কোথায় আছে, দেখো ছবিটা, GDAH, তার মানে এই উপরটা, বুঝে গেল? তাহলে এর পরিসীমা, এক্ষেত্রেও তাই, পরিসীমা সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এর দৈর্ঘ্য কোনটা পাচ্ছি আমরা, এইটা, এই আয়তক্ষেত্রটা যদি ধরি, তাহলে এর যা দৈর্ঘ্য এই দিকটাও তাই, আবার ওর ক্ষেত্রেও একই হচ্ছে দৈর্ঘ্য, মানে 16 মিটার। আর এখান থেকে এইটা কত বেরিয়েছিল, দেখো 3 মিটার বেরিয়েছিল, তাহলে এখানেও কিন্তু সেই একই হচ্ছে, ওই সূত্রটাই লিখব, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে যদি সমান দিই 2 গুণ দৈর্ঘ্যের জায়গায়, তাহলে কত লিখব, এই যে 16 বেরিয়েছিল, 16 গুণ প্রস্থর জায়গায় কত লিখব, এখানে দেখো 3, 3 16 হচ্ছে, এটা যোগ হবে, 2 গুণ 3 19 দুগুণে 38 মিটার। এবার দেখো ক্ষেত্রফল GDH, মানে ওই আয়তক্ষেত্রটারই ক্ষেত্রফল। তার ক্ষেত্রফলের সূত্র এই যে লিখেছি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত বলেছি, ঠিক এই উপরের নিচের আয়তক্ষেত্রটা যা বেরিয়েছিল, এখানেও কিন্তু একই উত্তর বেরোবে সব। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 16, প্রস্থ ওরও 3, তাহলে 3 16 48 বর্গ
মিটার। হলো, তাহলে এই অঙ্কটি আমাদের সমাধান হয়ে গেল। পরেরটা দেখো এবার, এখানে 8এরটা আর 9এরটা এগুলো করার দরকার নেই, এগুলো ছক কাগজে খাতা দিয়ে তৈরি করতে বলেছে, তাহলে এইসব অঙ্ক পড়বে না। 10এরটা করব। একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য বলে দিয়েছে 40 মিটার, আর প্রতি বর্গমিটার 6 টাকা হিসেবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে। তাহলে দেখো এখানে ঘাস লাগাবে বলেছে আর মাঠ বলেছে, তাহলে কোথায় ঘাসটা লাগাবে? সেই মাঠের মধ্যে নিশ্চয়ই। তাহলে প্রথমে আমরা বর্গাকার মাঠটির ক্ষেত্রফল বার করব। মনে করো এটা একটা বর্গাকার মাঠ, এবার এতে ঘাস লাগানো হবে। তাহলে ঘাস কোথায় লাগবে? এই ভিতরে। তার মানে এই ভিতরের জায়গাটির ক্ষেত্রফল আমরা বার করব কতটা বর্গমিটার। এবার তাতে প্রতি 1 বর্গমিটারে খরচ যত হচ্ছে সেইটা দিয়ে গুণ করলেই বেরিয়ে যাবে যে মোট কত খরচ পড়বে। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করার নিয়ম কি? সূত্র আছে কিন্তু, বাহু গুণ বাহু বা বাহুর দৈর্ঘ্যও লিখতে পারো, ঠিক আছে। তাহলে একটা বাহু 40 মানে কি, এর চারদিকেই তো একই বাহু থাকে, একই মাপ, সেই জন্য বাহু গুণ বাহু মানে তাহলে 40 গুণ 40 লিখতে হবে। এখানে লিখব যে বর্গাকার মাঠের ক্ষেত্রফল সমান, তাহলে কি বলেছি ওই সূত্রটাকে লিখে নেবে যে বাহু গুণ বাহু বা বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, এটা হয়েছে সমান। তাহলে বাহু বলতে কত, যে 40, তার মানে 40 গুণ 40, ব্র্যাকেট দিয়ে তোমরা মিটার লিখে দিতে পারো এইভাবে। এবার দুটোকে যদি গুণ করি, দেখো 4 4 হচ্ছে 16, আর দুটো শূন্যর জন্য দুটো শূন্য দিয়ে দিচ্ছি। আর কি বলেছি, এককটা কি লিখবে? ক্ষেত্রফলের সময় সবসময় লিখতে হয় বর্গ মিটার। তাহলে দেখো মোট এই যে জমিটা, তার পরিমাণ বেরোলো কত, 1600 বর্গ মিটার। এবার 1 বর্গ মিটারে খরচ হয় কত, এখানে কিন্তু বলে দিয়েছিল, দেখো 6 টাকা। তাহলে এই 1600 বর্গ মিটারে কত খরচ হবে, এখানে লিখব যে প্রতি বর্গ মিটার 6 টাকা হিসেবে ঘাস লাগাতে খরচ হবে। প্রতি বর্গ মিটার 6 টাকা হিসাবে ঘাস লাগাতে খরচ হবে কত, আমি এখানটাতেই দেখিয়ে দিচ্ছি, দেখো তাহলে এই 1600 গুণ 6 গুণ করলে দেখো 6 16 কত হয়, 96, আর দুটো শূন্যর জন্য দুটো শূন্য, এত টাকা হলো। এটাই হচ্ছে উত্তর। এরপর 132 নম্বর পৃষ্ঠায় দেখো এখানে যে অঙ্কগুলি রয়েছে, এখানে বলেছে যে বর্গ কাকে বলে, অর্থাৎ বর্গ সংখ্যা। তো একটু ছবির মাধ্যমে আমি প্রথমে দেখানোর চেষ্টা করি। দেখো বর্গ মানে কি বলেছি, বর্গ এই রকম একটা পুরো চারচৌকো, তাই তো। বর্গ মানে বলেছি এরকম চারচৌকো ছিল, আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র ছিল না। তাহলে তার মধ্যে বর্গক্ষেত্র মানে আমরা কি দেখেছি, যেরকম পুরোটাই সমান, মানে এই দিকেও যা এই দিকেও তাই একই মাপ। এবার দেখো মনে করো এর মধ্যে যদি কিছু জিনিস আমরা, ধরো গাছ লাগাবো, এখানে একটা গাছ লাগাচ্ছি, দুটো তিনটে চারটে পাঁচটা, মনে করো এইদিকে 5টা লাগিয়েছি, হয়েছে। তাহলে এই দিকেও কিন্তু আমাদের 5টাই থাকবে, দুটো তিনটে চারটে 5টা হলো, 1 2 3 4 5। তাহলে দেখো এই দিকেও যা থাকবে এই দিকেও তাই থাকবে, সমান। সেই জন্যই বলা হচ্ছে বর্গ। বর্গ কথাটার মানে আমি তাহলে কি বলেছি, যে এই দিকেও যা মাপ এই দিকেও তাই মাপ। তার মানে ধরো এইদিকে 5টা গাছ আছে, এইদিকেও তাহলে 5টা থাকবে। আচ্ছা এই দিকেও 5টা দিয়ে দিচ্ছি, 2 3 4 5 হলো। এবার এর সোজাসুজি বসিয়ে দিতে পারো, এইদিকেও 5টা, দেখো 1 2, তাহলে এইবার 3 4 5। দেখো এইখানে একটা দেবো, এখানে একটা দেবো, এখানে একটা দেবো, এর সোজাসুজি বসিয়ে দাও, একটা দুটো তিনটে। এবার দেখো হিসাব করে, দেখো গুনে দেখো এই দিকেও যা গাছ আছে এই দিকেও তাই আছে। এই দিকে হিসাব করে দেখো 5 5 5 5 5, আবার এই দিকেও যদি গুনি 5 5 করে হচ্ছে। তাহলে বর্গাকার মানই হচ্ছে লম্ব আরে,
দুটো একই মাপ হবে, এটাই হচ্ছে বর্গ। আর এটা সব থেকে সহজ কি করে বেরোবে, দেখো এখানে কটা গাছ আছে আমি যদি বার করতে চাই তাহলে কি করব, একটা একটা করে গুনলে কিন্তু অনেক সময় লাগবে, সেটাই হচ্ছে বর্গ শর্টে বেরোবে। তাহলে প্রথমে দেখবো এইদিকে কটা গাছ আছে, 1 2 3 4 5টা। এইদিকে কটা গাছ আছে গুনে দেখো, 1 2 3 4 5টা। তাহলে 5 আর গুণ 5 করে দেবো, এইদিকে 5 এদিকে 5, 5 5 25। এইটাই হচ্ছে বর্গ। তাহলে যদি বলে 5-এর বর্গ কত, এইভাবে যে সংখ্যার বর্গ বলবে তাকে তত দিয়ে গুণ করে দিলে বেরিয়ে যাবে বর্গ। তাহলে দুটো 5 ছিল, তার জন্য আমরা 5 লিখে মাথায় 2 দিয়ে স্কোয়ার দিয়ে দিতে পারি। এইখানে সেইভাবে লেখা আছে দেখো 3 স্কোয়ার, তাহলে 3-এর বর্গ, 3 গুণ 3 9। তাহলে এই যে 4 স্কোয়ার আছে, তাহলে 4 স্কোয়ার মানে কি, 4 গুণ 4, 4 4 16। আবার তো এখানে 25 দিয়ে আছে, তাহলে এই যে 25 ঘুরিয়ে আমাদেরকে এই দিকে বার করতে বলেছে, তাহলে 25 হলে এখানে কী হবে, 5 গুণ 5, এই 5 গুণ 5 তবে তো 25 হয়। তাহলে দুটো আছে মানে এইভাবে 5-এর স্কোয়ার, তাহলে এখানটা হয়ে যাবে 5-এর স্কোয়ার। বুঝতে পেরেছ? আচ্ছা, আবার দেখো আছে 36, তাহলে 36 মানে দেখো এই 6 গুণ 6, 6 6 36 হয়, হয়তো? তাহলে 6-এর স্কোয়ার দিয়ে দেবো, তাহলে এইখানটা লিখবো 6 6 আর এখানটা 6-এর স্কোয়ার, ব্যাস হয়ে গেল। অঙ্কগুলি দেখি কি বলেছে, দেখো এক একটা করে দিয়েছে, আমরা দু একটা করব। ক্যাম্পে প্যারেড করার সময় সৈন্যদের বর্গাকারে সাজানো হলো, তাহলে বর্গাকারে বলেছে দেখতে পেয়েছো, একটি সারিতে 12 জন সৈন্য দাঁড়িয়েছে, তাহলে মোট সৈন্য কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে দেখো আমি এখানে 2-এর আগে দাগ দিই। তাহলে কি বলেছে, একটা সারিতে 12 জন, মানে এই যে যেমন সাজিয়েছি, তাহলে এই দিকে পরপর 12টা হলো, বর্গাকার যেহেতু তাহলে নিচের দিকেও 12টা হবে। এবার আমি সহজে কি করে বার করতে হয় বলুন, এই দিক আর এই দিক গুণ করে দিলেই বেরিয়ে যাবে, যেমন এই যে 5 আর 5 ছিল, 5 5 25, তাহলে এইখানে 12 আছে মানে এই দিকেও 12 জন করে আছে, এই দিকেও 12 জন করে আছে, তাহলে সমান সমান। তাহলে এখানে আমরা এইটাকে লিখে নিই যে মোট সৈন্য সমান, তাহলে এই দেখো ছোট্ট করে একটা 2 দিয়ে আছে মানে এটাকে স্কোয়ার বলে, বুঝতে পেরেছো? তাহলে এইভাবে 12 লিখবো, তার মাথায় স্কোয়ার দিয়ে দেবো, কারণ 12 জন করে ছিল। তাহলে এইটা সমান, এবার এইভাবে যদি আমি গুণ চিহ্ন দিয়ে লিখি, এই ঘরে লিখতে হবে 12, এই ঘরেও লিখবো 12, এত জন। তাহলে 12 আর 12 গুণ করলে কত হয়, 12 12 144, এখানে লিখে দেবো জন, হয়ে গেল উত্তর। আচ্ছা, 3-এরটা দেখি। দেখো এইখানে খেলার মাঠে তৃতীয় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো, তাহলে ওই বর্গাকার একটি সারিতে 13 জন আছে, কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল, তারপরে ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটি সারিতে 10 জন রইল, তাহলে কতজন ছাত্র গেল, প্রথমে একটা ছবির মাধ্যমে বুঝে নিই। তাহলে দেখো এই একটা বর্গাকার আমি করে নিয়েছি, তাহলে এই যে বলেছে সারি মানে কি, এই রকম বলেছি, এরকমভাবে কতজন আছে, এই দিকেও আছে 13 জন, এই দিকেও আছে 13 জন, মানে বর্গাকার। তাহলে আমি এখানে প্রথমে লিখে নিই যে প্রতি সারিতে ছাত্র আছে সমান কতজন, 13 জন, তাই তো? তাহলে মোট ছাত্র হবে, অতএব মোট ছাত্র। তাহলে কী করে বার করব বলেছি, এই দিকেও যা এই দিকেও তাই যদি সমান থাকে, এই যে নিয়ম বলেছি স্কোয়ার লিখে দেবো, মানে বর্গ বার করব। তাহলে এই 13 তার মাথায় এত, এখানেই আমি সমান দিয়ে দিচ্ছি সমান। তাহলে কিভাবে হবে এটা, ছক টেনে দিচ্ছি দেখো, এত জন। তাহলে এইখানেও লিখবো 13, 2 আছে মানে দুবার গুণ সমান, 13-র সাথে 13 গুণ করে লিখতে হবে, আমি এখানটা গুণটা করছি, 3 3 9, 3 1 3, 3 1 3, 1 1 1, 9 6 1, 169, দেখতে পেয়েছ? তাহলে
মোট ছাত্র কত না 169 জন। এরপর বলছে যে কিছু ছাত্র চলে গেছে, তখন এক একটা সারিতে কতজন হয়েছে, বর্গাকার হবে, ভুল হচ্ছে, তখন বলছে এক একটা সারিতে রয়েছে 10 জন করে, তার মানে এই দিকেও 10, এই দিকেও 10। তাহলে এখন দেখব যে ছাত্র চলে যাবার পর কতজন ছাত্র আছে, তাই তো, সেটা আমরা লিখব যে কিছু ছাত্র চলে যাওয়ার পর বাকি ছাত্র, তাহলে এখানেও তাই, এইদিকে 10, এইদিকে 10 জন করে দাঁড়িয়েছিল, তাহলে 10 লিখে মাথায় 2 দিয়ে দেবো, একটা দুটো, এখানেও হবে 10, এখানেও হবে 10, এতজন সমান 10 10 কত হয় 100, তাহলে 100 জন। দেখো প্রথমে ছিল 169 জন, কিছু জন চলে যাওয়ার পর ছাত্র রয়েছে কত 100 জন, তাহলে কতজন চলে গেছে, এই প্রথমে যা ছিল তার থেকে এটা বিয়োগ করে দিলে পেয়ে যাব, তাই তো। অতএব ছাত্র চলে গেছে 169 থেকে বিয়োগ 100 জন সমান বেরোবে কত 69 জন। এই তো উত্তর হয়ে গেল। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও।